আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীতে বাড়ছে মশার উৎপাত, আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তেল সরবরাহে অনিয়ম ও পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট, দাবি জ্বালানি মন্ত্রীর। রাজধানীর অনেক পেট্রোল পাম্পই বন্ধ। এবং সৌদি আরবে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত 12 মার্কিন সেনা। ইরানের হেভি ওয়াটার ও পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার জানান, ফগিং মেশিনের ধোঁয়ায় এডিস মশা মরে না, তবে পানি জমার সব ধরনের পাত্র অপসারণ করা গেলে বংশ বিস্তার হ্রাস পাবে। ডেঙ্গু এখন আর মৌসুমি রোগ নয় জানিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ বলেন, গত বছরের 4 শতাধিক মানুষের প্রাণহানির কথা মাথায় রেখে আগাম প্রস্তুতির এখনই উপযুক্ত সময়। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এরই মধ্যে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত বছর এডিস মশার কামড়ে প্রাণ হারিয়েছে 413 জন। আক্রান্ত হয়েছিলেন 1,02,861 জন। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ। আমার ঘরের দায়িত্ব তো আমাকেই নিতে হবে, এটা তো প্রশাসন এসে আমার ঘর পরিষ্কার করবে না। ঘরের ভিতরে আশেপাশে ফ্রিজের নিচে এসি নিচে ঘরের চতুর্পাশে যাতে পরিষ্কার না হয়, এ ব্যাপারে তো আমারও দায়িত্ব আছে। তো ডেঙ্গু আসলো আর তোড়জোড় শুরু করলে আবার সারা বছর খবর নাই, এরকম করলে তো আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো। যখন ডেঙ্গু শুরু হয় প্রচুর রোগী হাসপাতাল ভর্তি, মারা যাচ্ছে, ক্যাজুয়ালিটি হচ্ছে, তখন কিন্তু তোড়জোড় শুরু হয়। কিন্তু আমাদের প্রিপারেশন সারা বছর ব্যাপী নিতে হবে। জনগণ তার দায়িত্ব পালন করবে, প্রশাসন তার দায়িত্ব। এই সমন্বিত পদক্ষেপ যদি আমরা গ্রহণ করি তাহলে মশা নিয়ন্ত্রণ করতে পারবো। নির্মূল হয়তো সম্ভব না। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার বলেন, ডাবের খোসা, ফুলের টবের চেয়ে পরিত্যক্ত প্লাস্টিকের পাত্রের সংখ্যা বেড়েছে। ওয়ান টাইম গ্লাস থালার পাশাপাশি বিস্কুটের প্যাকেটেও প্লাস্টিকের পাত্র দেখা যাচ্ছে। এসব পাত্রে পানি জমে শহর গ্রাম সর্বত্র বাড়ছে এডিস মশার বংশবিস্তার। ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসের প্রথম সপ্তাহে মশার ঘনত্ব বিগত 5 বছরের তুলনায় প্রায় 40% বেশি ছিল। ধীরে ধীরে এডিস মশা বাড়তে থাকবে এবং আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারে সচেতন হতে হবে। বিশেষজ্ঞদের মতে অকার্যকর ফগিং মেশিন নগরবাসীদের জন্য কেবল মানসিক সান্ত্বনা, তবে ডেঙ্গু মশা নিধনে তরল ঔষধ কার্যকর। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। সীমাবদ্ধতা থাকলেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় তিনি বলেন, সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম ও নিরাপদ দেশ গড়ে তোলাই বিএনপি সরকারের লক্ষ্য। এ সময় দলের সিনিয়র নেতারা বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে বিজয়ী করেছে, যে কোনো মূল্যে তা পূরণ করা হবে। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব গাথা তা নিয়ে আলোচনা হবে, গবেষণা চলবে এবং এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আলোচনা, সমালোচনা কিংবা গবেষণার নামে এমন কিছু করা বা বলা অবশ্যই আমাদের জন্য ঠিক হবে না, যেটি আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে গৌরব ইতিহাস তাকে কোনোভাবে খাটো করতে পারে। আমরা দেখেছি অতীতে যেভাবে শহীদ জিয়াউর রহমানকে, তার অবদানকে, তার কাজকে খাটো করার চেষ্টা করা হয়েছে। এর থেকেই প্রমাণিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন অনিবার্য চরিত্র। ডিপোগুলোতে তেল সরবরাহে অনিয়ম ও পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ি তেল ডিপোগুলোতে রাতভর অভিযান পরিচালনার সময় তিনি আরও বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল রয়েছে এবং পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। তেলের চোরাকারবারি ও কালোবাজারি ঠেকাতে ডিপোগুলোতে অভিযান ও পরিদর্শন শেষে ডিপোর কর্মকর্তাদের নিয়ম মেনে তেল সরবরাহের নির্দেশনা দেন জ্বালানি মন্ত্রী। তেল নাই,
এইটাকে কীভাবে সুষম করা যায়, কিভাবে তেলগুলোকে দিলে এই কথাগুলো বলতে না পারে, সেইটা ডিপুতে এসে ডিপুদের যারা ডিপু ইনচার্জ আছে তাদের সাথে আলোচনা করলাম। আলোচনা করে তাদেরকে নির্দেশনা দিলাম যেন প্রত্যেকটা পাম্পে তেল যায় এবং সেই তেল যেন পৌঁছে। এইটা যেন আমি শুনি না যে কোনো পাম্পে তেল যায় নাই। রাজধানীর অনেক পেট্রোল পাম্পই বন্ধ রয়েছে, যেগুলো খোলা আছে সেগুলোর সামনে বরাবরের মতো যানবাহনের দীর্ঘ সারি। দর্শক, রাজধানীর পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখছেন আমাদের সহকর্মী তহিদুর রহমান নিশান, যুক্ত হচ্ছে তার সাথে। নিশান, পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি এখন কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। রাত্রি পেট্রোল পাম্পের পরিস্থিতি যদি আমি আপনাকে জানাতে চাই, আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের ঠিক সামনে। আমার পেছনে তেল নিতে আসা গ্রাহকদের যেই দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন, সেটি প্রায় কিলোমিটার ছাড়িয়েছে আমরা ঘুরে এসে দেখতে পেয়েছি। কারণ তেলের যেই সংকট, সেই সংকট নিরসনে জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, তেলের কোনো সংকট নেই। এবং আজকে থেকে ভিজিলেন্স টিম মাঠে নামছে পাম্পগুলো পরিদর্শন করার জন্য, কেউ অবৈধভাবে মজুত করছে কিনা সেগুলো দেখার জন্য। কিন্তু পাম্পগুলোর চিত্র, আসলে ফিলিং স্টেশনগুলোর চিত্র পুরোপুরি ভিন্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, ফিলিং স্টেশনগুলো বন্ধ আছে এবং সেখানে তেল দেয়া হচ্ছে না এবং সাইনবোর্ড টানানো রয়েছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নেই, যে কারণে যেই পাম্পগুলো আসলে খোলা রয়েছে সেগুলোর সামনে গ্রাহকদের বেশ ভিড় আমরা দেখতে পাচ্ছি। তবে প্রতিদিন এই একটি বিশ্বস্ত জায়গা ট্রাস্ট ফিলিং স্টেশন বিজয় সরণিতে, এখানে আমরা প্রতিদিনই দেখতে পাই যে অন্যান্য স্টেশন খোলা না থাকলেও এখান থেকে প্রতিদিনই প্রায় 1-1.5 কিলোমিটার লম্বা লাইন ঠেলে গ্রাহকেরা তেল নিয়ে থাকেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এসে এই ট্রাস্ট ফিলিং স্টেশনের থেকেও তেল দেয়া বন্ধ আছে এবং এটি কেন বন্ধ আছে সে বিষয়ে কথা বলার জন্য আমরা এখানে কর্তৃপক্ষের কাউকেই পাচ্ছি না। এবং এখান থেকে প্রায় এই তেল নিতে আসার প্রত্যাশী যারা রয়েছেন, যারা প্রতিদিন এখান থেকে তেল নেন, এবং আজকে মূলত ঈদের ছুটির পর অফিস শুরু হচ্ছে অনেকেরই, যে কারণে এখান থেকে তেল নিতে এসে অনেকের এই তেল খোলা না পেয়ে, পাম্প খোলা না পেয়ে অনেকেরই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তো এখন পর্যন্ত আমার পেছনে যে লাইনটি আছে বলছিলাম আমরা, যেটি প্রায় কিলোমিটার ছাড়িয়ে এখান থেকে বিজয় সরণি থেকে একদম মহাখালী পর্যন্ত গিয়ে, কিন্তু তেল নিতে আসা গ্রাহকেরা রয়েছেন তারা এখান থেকেও তেল নিতে পারছেন না, এমনটাই এখানকার বর্তমান পরিস্থিতি। রাত্রি। নিশান, ধন্যবাদ আপনাকে। এদিকে যশোরে 2টি তেল পাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার রাতে শহরের মনির উদ্দিন তেল পাম্প ও যাত্রিক তেল পাম্প পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পাম্প 2টি জ্বালানি আমদানি ও বিক্রির নথিপত্র খতিয়ে দেখেন এবং নানা অসঙ্গতি শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে তিনি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় কয়েকটি তেল পাম্পে অনিয়ম পেয়ে মালিকদের সতর্ক করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। নেত্রকোনার কেন্দ্রীয় উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে 800 লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। একই সাথে এসব তেল লাইসেন্স ব্যতীত অতিরিক্ত মূল্যে খুচরা বিক্রি করার সত্যতা পাওয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে 40,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিফাতুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেসে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে মোট 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার এই হামলা ঘটেছে বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রিন্স সুলতান এয়ারবেসের বেশ কয়েকটি রিফুয়েলিং বিমানও বিধ্বস্ত হয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী সৌদি আরবে 2321 জন মার্কিন সৈন্য রয়েছে।
এদিকে ইরানের একটি হেভি ওয়াটার কেন্দ্র পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান থেকে কর্মীদের সরে যেতে বলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে তাদের প্রতিষ্ঠানে হামলার জবাব হিসেবে মার্কিনী ও ইসরায়েলি প্রতিষ্ঠানে পাল্টা হামলা চালানো হবে। এমন ঘোষণায় নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি একটি মিসাইল দিয়েই রাজধানী তেল আবিবের অন্তত 11টি স্থানে আঘাত হানা হয়েছে। তবে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। জয়পুরহাট শহরে 2 কিলোমিটার বাইপাস সড়কটি বছরের পর বছর থেকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন জায়গা ভেঙে পিচ পাথর ও খোয়া উঠে গিয়ে খানাখন্দগুলো সহ বড় বড় গর্তে পরিণত হয়েছে। সড়কটি গত সেপ্টেম্বরে কাজ শুরু করার কথা থাকলেও ঠিকাদার কাজ শুরু না করায় চরম দুর্ভোগে এলাকাবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত সম্ভব সড়কটির কাজ শুরু হবে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায়। শহরে কেন্দ্রীয় মসজিদ থেকে নতুন হাট ও দেঘর রেলগেট হয়ে জামালগঞ্জ রোড পর্যন্ত 2 কিলোমিটার বাইপাস সড়কটি দীর্ঘদিন থেকে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। আর রাস্তা দিয়ে কোনো লোকজন আমাদের চলাফেরা করতে পারে না ভাঙ্গাচুরার জন্য, যানবাহন এমন পরিস্থিতি হয়। আমরা এখান থেকে কোনো একটা সোলপলকের স্কুলে নিয়ে যেতে পারে না, 2টা গাড়ি কোচিং করতে পারে না, বর্ষা লাগে গেলে মা বোনেরা অসুস্থ রোগীরা রাস্তায় হাসপাতালে যেতে পারে না। গুরুত্বপূর্ণ হওয়ায় দ্রুত সংস্কারের পাশাপাশি সড়কটির পাশে দিয়ে লাইট ও ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে গেল বছরে 23শে জুন টেন্ডার আহ্বান করে জয়পুরহাট পৌরসভা। 7 কোটি 10 লাখ টাকা ব্যয়ে সড়কটির কাজ পায় ঢাকা হাতিরপুলে মাহমুদা কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চলতি বছরে 30শে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও এখনও শুরু হয়নি কাজ। 3 থেকে 4 মাস আগে এই রাস্তার টেন্ডার হয় এবং ওয়ার্ক অর্ডার প্রায় সম্ভবত 2 মাস হয়ে গেছে। 2 মাস হতে কাজ শুরু হয় না। আমাদের হাতে এখনো 8 মাস সময় আছে, ইনশাল্লাহ আমরা 8 মাসের ভিতরে আমাদের কাজ সম্পন্ন করতে পারবো। কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য 3বার তাগাদাপত্র দেওয়া ছাড়াও পৌরসভার পক্ষ থেকে চেষ্টা চলছে বলে দাবি কর্তৃপক্ষের। ঠিকাদারকে আমরা বলছি যে আমাদের সময়ের মধ্যেই কাজটা করতে হবে, কিন্তু ঠিকাদারের যে প্রোগ্রেসটা দেখেছি সেই প্রোগ্রেসে আমাদের কাছে এখনো সন্দেহ মনে হচ্ছে যে আমাদের যে ওয়ার্ক প্ল্যানটা দেওয়া ছিল সেই ওয়ার্ক প্ল্যানের থেকে অনেক পিছিয়ে আছে। শহরে গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে যাতায়াত সুবিধা নিশ্চিত করবে এমন দাবি এলাকাবাসী, যানবাহন চালক ও পথচারীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। ফুটবলময় এক রাতে আর্জেন্টিন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমবারের মতো আফ্রিকান দেশ মৌরিতানিয়ার মুখোমুখি হয়ে 2-1 ব্যবধানে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আরেক ম্যাচে স্পেন 3-0 গোলে হারিয়েছে সার্বিয়াকে, আর উরুগুয়ের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ইংল্যান্ড। পরাগারমানের রিপোর্ট। আর্জেন্টিনা ও মৌরিতানিয়ার মধ্যে ব্যবধানটা ছিল যোজনের, তাই এই দুই দলের লড়াইয়ের ফল অনুমতি ছিল। ফিফা র্যাঙ্কিংয়ে 112 ধাপ পিছিয়ে থাকা আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ব্যবধানটা কত গোলের হবে সেদিকে নজর ছিল সবার। খেলার 17 মিনিটে এনজো ফার্নান্দেজ লিড এনে দেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। আক্রমণাত্মক খেলার 32 মিনিটে সেট পিস থেকে ব্যবধান দ্বিগুণ করেন 21 বছর বয়সী তরুণ নিকো পাজ। বুয়েনোস আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তার উপস্থিতি আক্রমণের ধার বাড়ালেও গোল পায়নি স্কলানের দল। উল্টো যোগ করার সময় 4র্থ মিনিটে মৌরিতানিয়ার হয়ে ব্যবধান 2-1 নামিয়ে আনেন জর্ডান লেফোর্ট। নিজেদের মাঠ লাক আমেরিকায় ফেভারিট হিসেবেই সার্বিয়ার বিপক্ষে খেলতে নামে স্পেন। 16 মিনিটে মিকেল ওইরাজাবালের গোলে লিড নেয় স্বাগতিকরা।
43 মিনিটে ওইরাজাবালের কল্যাণে 2-0 এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস ডি লা ফন্টের দল। বিরতির পর খেলার 72 মিনিটে বদলি হিসেবে নেমে অভিষেক ম্যাচে গোল করে স্পেনের 3-0 ব্যবধানের জয় নিশ্চিত করেন ভিক্টর মুনুজ। অন্য ম্যাচে 81 মিনিটে বেন হোয়াইটের গোলের লিড নিয়েও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। যোগ করা সময়ের 4র্থ মিনিটে ফেদে ভারভার্দের পেনাল্টি গোলে ইংল্যান্ডের বিপক্ষে ড্র করেছে উরুগুয়ে। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। রাজধানীতে বাড়ছে মশার উৎপাত, আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। তেল সরবরাহে অনিয়ম ও পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই জ্বালানি তেলের কৃত্রিম সংকট, দাবি জ্বালানি মন্ত্রীর। রাজধানীর অনেক পেট্রোল পাম্পই বন্ধ। এবং সৌদি আরবে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত 12 মার্কিন সেনা। ইরানের হেভি ওয়াটার ও পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।